আসসালামু আলাইকুম। গ্রামার উইনারের আজকের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মানিক ভাইয়া। গ্রামার উইনার এই সিরিজটার উদ্দেশ্য হচ্ছে এইচএসসিতে একাডেমিক যারা পড়াশোনা করছো তোমাদের গ্রামারের প্রতিটা কনসেপ্টকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া, যেন তোমাদের প্রতিটা রুলস, প্রতিটা কনসেপ্ট, পাশাপাশি সেটার উপর যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে এইচএসসি গ্রামারের যতগুলো টপিক আছে সবগুলোতে তোমরা যেন একদম বেসিক থেকে গড়ে উঠতে পারো, তোমাদের যেই ভিত্তিটা আছে সেটাকে গড়ে তুলতে পারো। আজকে প্রথম লেকচারে আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, তবে অবশ্যই ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখবে, কারণ ক্লাসের মধ্যে অনেকগুলো তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা থাকবে, যেগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে তোমরা কিন্তু পুরো এই জার্নিটাকে সুন্দরভাবে নিজের সাথে কানেক্ট করে নিতে পারবে। চলো শুরু করছি আজকের লেকচার। আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশনকে আমরা কয়েকটি পার্টে ভাগ করেছি। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে ক্লাস করব, প্রিপোজিশনের পার্ট 1। এই পুরো ক্লাসটির সাথে তোমাদেরকে সুন্দর কিছু গিফট দেওয়ার ব্যবস্থা রেখেছি। অর্থাৎ এই ক্লাসটাকে তোমরা যারা খুব সুন্দরভাবে করবে, করার পরে নোট করবে, সেই নোটগুলো যদি তুমি সাবমিট করো সুন্দরভাবে, তাহলে যেই নোট সাবমিটগুলো হবে তাদের মধ্য থেকে কিন্তু বাছাই করে টপ 3 জন ইংলিশ উইনারের প্রিমিয়াম টি শার্ট তোমরা পুরস্কার পেতে পারবে। কিভাবে তোমরা এই কন্টেস্টে অংশগ্রহণ করবে? কন্টেস্টে অংশগ্রহণ করার মাধ্যম হচ্ছে তোমরা এই পুরো ক্লাসটি করে যা বুঝেছো, যা যা জিনিস নোট করেছো, সুন্দরভাবে ক্যাম স্ক্যানার যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে স্ক্যান করে সুন্দর করে তোমরা সেটা পিডিএফ আকারে আপলোড করবে, বা তোমরা ছবি আকারে দিতে পারো। কোথায় করবে? ইংলিশ উইনার স্টুডেন্টস কমিউনিটি এই ফেসবুক গ্রুপটার মধ্যে। এই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের নোটগুলো আপলোড করবে। করার সময় অবশ্যই তোমরা ক্যাপশনটা খুব জরুরি, কারণ তুমি যদি ক্যাপশনটা ব্যবহার না করো তাহলে ওইটা কিন্তু কাউন্ট করা হবে না। ক্যাপশনে তুমি হ্যাশ চিহ্ন দিয়ে প্রিপোজিশন, হ্যাশ চিহ্ন গ্রামার উইনার, যেহেতু এই সিরিজটার নাম গ্রামার উইনার, আর তোমার নাম, তোমার কলেজ এবং ক্লাসটি কেমন লেগেছে সে সম্পর্কে কিছুটা তোমার অনুভূতি জানিয়ে তোমরা নোটটি শেয়ার করবে। সেই নোটগুলো থেকে কিন্তু বাছাই করে টপ 3 জন পাবে ইংলিশ উইনারের প্রিমিয়াম একটি করে টি শার্ট। ওকে, চলো তাহলে, আশা করছি ক্লাসটি তোমরা উপভোগ করবে। চলো আমরা শুরু করছি আজকের লেকচার। প্রিপোজিশনকে আমরা একেবারে বেসিক থেকে শিখবো। প্রতিটা জিনিস একদম পয়েন্টে পয়েন্টে আমি নোট করে দিব, যেন তোমাদের প্রিপোজিশন নিয়ে আর কোনো ঝামেলা না হয়। প্রিপোজিশন আসে আমাদের এইচএসসি পরীক্ষায়, যে শর্ট সিলেবাস এখন পরীক্ষাটা হয় তার প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 এ আসে। 10টা গ্যাপের জন্য আমাদের টোটাল 5 মার্কে পরীক্ষা আসবে। ওকে, তাহলে আমরা প্রিপোজিশন শিখে 5 মার্ক সুন্দরভাবে আমরা আর্ন করতে পারবো। আচ্ছা, প্রিপোজিশন কি আসলে? আমরা যখনই একটা জিনিস শিখি, একটা জিনিস যখনই আমরা শেখার চেষ্টা করব বা কিছু করব, সবার আগে জানা প্রয়োজন হচ্ছে ওই জিনিসটা আসলে কি। এটা সম্বন্ধে বেসিক ধারণা আসবে হচ্ছে জিনিসটা কি ওই প্রশ্নটার মাধ্যমে। আমরা একেবারে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, ওই ডিকশনারি অনুযায়ী অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটাতে প্রেস করে থাকে, সেখানে তারা প্রিপোজিশন বলতে কি বুঝিয়েছে আমরা একটু দেখি। প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। প্রিপোজিশন হলো একটা শব্দ অথবা একগুচ্ছ শব্দ, অর্থাৎ একের বেশি শব্দ থাকতে পারে প্রিপোজিশনে। সাচ এজ ইন হতে পারে, ফ্রম হতে পারে, টু হতে পারে, আউট অফ হতে পারে, দুইটা মিলে একটা, এন্ড অন বিহাফ অফ, ইউজড বিফোর আ নাউন অর প্রোনাউন। তাহলে প্রোনাউন অথবা নাউনের পূর্বে বসে, তাহলে আমরা কি পাচ্ছি? প্রিপোজিশন বসে কার পূর্বে? নাউন অথবা প্রোনাউন। তাহলে সহজ একটা তুমি ডায়াগ্রাম তৈরি করতে পারো যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা সাধারণত কি হতে পারে? সেই ওয়ার্ডটা সাধারণত একটা নাউন হবে অথবা একটা প্রোনাউন হবে। আমরা সুন্দর একটা গ্রামার কিন্তু এখানে শিখিয়ে ফেললাম যে প্রিপোজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা হয় নাউন হবে, না হয় প্রোনাউন। এখন প্রোনাউন তো আমরা চিনি যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো প্রোনাউন। তার মানে এগুলো যদি না হয় তাহলে মোস্ট অফ দ্য কেসে সেটা নাউন হবে। একটা সহজ জিনিস মনে রাখো। তাহলে বিফোর আ নাউন অর প্রোনাউন টু শো প্লেস, পজিশন, টাইম অর মেথড, অর্থাৎ একটা কাজ কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই কাজটা হওয়ার পদ্ধতিটা কেমন, কেমন ভাবে ঘটছে, এই সকল প্রশ্নের উত্তর দেখে একটা প্রিপোজিশন। তাহলে আমরা যদি সহজ বাংলায় বলি, অক্সফোর্ড ডিকশনারির কথাটা যদি বাংলায় বলি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রিপোজিশন হলো একটি শব্দ অথবা একগুচ্ছ শব্দ যেগুলো কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে সেটার
কখন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, সেটার কেমন, এই আনুষঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দেয়। তাহলে ইংরেজি গ্রামারে অথবা আমাদের ভাষা শেখার ক্ষেত্রে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিপোজিশন ছাড়া আমরা একটা সুন্দর সেন্টেন্স আসলে বানাতে পারি না। আচ্ছা, আমরা একটু আমাদের পরীক্ষায় আসে এরকম কিছু প্রিপোজিশন, কমনলি ইউজড প্রিপোজিশন একটু দেখে নিই চলো। যেমন অ্যাবাভ, অ্যাক্রস, এগেইনস্ট, অ্যালং, অ্যামাং, অ্যারাউন্ড, এট, বিফোর, বিহাইন্ড, বিলো, beneath, beside, between, by, down, from, in, into, near, of, o, double f, of, on, to, toward, under, upon, with, and within। এগুলো পরীক্ষায় মোটামুটি আসে আমরা প্রিপোজিশন যদি বলি, কিন্তু এইচএসসি পরীক্ষা আসলে এখানে সবগুলোই হয়তো আসে এমনটা না, কিছু কিছু জিনিস খুব কম আসে, আবার কিছু কিছু জিনিস খুব বেশি আসে। আমরা ওই সবগুলো জিনিসকে কভার করার চেষ্টা করব। আচ্ছা, প্রিপোজিশনকে আমাদের এইচএসসি পরীক্ষায় দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ নিয়ম ভিত্তিক, আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি এটাকে পার্সেন্টেজ করি পরীক্ষায় কেমন আসে, ধরো রুলস থেকে প্রশ্ন আসে মোটামুটি 60% মতো, আর 40% প্রশ্ন আসে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। রুলসের ব্যাপারটা কি? রুলসের ব্যাপার হচ্ছে পরিবর্তনযোগ্য, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন অবস্থানের সাথে ভিন্ন ভিন্ন রুলস অনুযায়ী যে প্রিপোজিশন পরিবর্তন হয়, এটা হচ্ছে সাধারণ রুলস অনুযায়ী। আর অ্যাপ্রোপ্রিয়েট কি? স্পেসিফিক কিছু ওয়ার্ডের সাথে স্পেসিফিক কিছু অর্থ দেয়, এটাকে আমরা বলেছি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ যথাযথ নির্দিষ্ট প্রিপোজিশন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা রুলস কি পাচ্ছি? রুলস মানে হচ্ছে তার অবস্থান, তার সিচুয়েশন, তার কোথায় আছে, এটার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ ধরো একটা জিনিস বোঝাই তোমাকে সাধারণ, ধরো এই যে একটা টেবিল, হ্যাঁ, এই যে ধরো একটা টেবিল, এই টেবিলটা ঠিক উপরে, এই যে উপরে একটা বল রেখেছি, রাইট? তাহলে এইটার ইংলিশ কি দাঁড়াবে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে দ্য বল ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল। কিন্তু এই কথাটা যদি বলটা এইখানে না হয়ে বলটা ধরো এই যে কিছু একটা ভিতরে, ধরো এই বক্সটার ভিতরে বলটা আছে, তখন কিন্তু অর্থটা আর অন থাকছে না। তখন আমরা কি বলবো? যে দ্য বল ইজ ইন দ্য বক্স বা টেবল। ওকে, ধরো টেবিলটার ভিতরে একটা বল ঢুকিয়ে দিলাম আমি, মনে হচ্ছে এইখানে যে অবস্থান অনুযায়ী এই জায়গায় ছিল সে টেবিলটা ঠিক উপরে, এইখানে প্রিপোজিশন একরকম, আবার এটা যখন আমি চেঞ্জ করে তার সিচুয়েশন, তার অবস্থানটা, লোকেশন যখন চেঞ্জ করে এটাকে ভিতরে দিলাম, তখন প্রিপোজিশন ডিফারেন্ট হইলো। তখন কি দিলাম আমরা? দ্য বল ইজ ইন দ্য টেবল, টেবিলের ভিতরে বলটা আছে। আর এখানে দাঁড়ালো দ্য বল ইজ অন দ্য টেবল, মানে কোনো কিছু সারফেসের সাথে লেগে থাকা বোঝাচ্ছে। তাহলে এই যে দেখো, কোন সিচুয়েশনের সাথে বা কোনো লোকেশন চেঞ্জ করার সাথে যেই প্রিপোজিশনগুলো চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এটা 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 ফিক্সড কোনো জিনিস না, এটা রুলস অনুযায়ী হচ্ছে। কিন্তু তুমি ধরো আমি যদি বলি যে আই ডিপেন্ড অন মাই প্যারেন্টস, অন মাই প্যারেন্টস। আচ্ছা, তাহলে এখানে কি অর্থ দাঁড়ালো? ডিপেন্ড অন মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা। আমি কি বললাম? যে আই ডিপেন্ড অন মাই প্যারেন্টস মানে হচ্ছে আমি আমার বাবা মায়ের উপর নির্ভর করি। এখন ধরো আমি বাবা মা এটা চেঞ্জ করে দিলাম, আমি নাউনটাও চেঞ্জ করে দিলাম, জাস্ট আমি ডিপেন্ড আর অনকে রাখবো, তাহলে কি দাঁড়ায়? যেমন বললাম যে দিস বার্ড, এই পাখিটি ডিপেন্ডস অন কিসের উপর? এই পাখিটা ধরো খাবারের উপর নির্ভর করে। দিস বার্ড ডিপেন্ডস অন ফুড। ওকে, তাহলে খাবারের উপর। এখন দেখো এইখানেও ডিপেন্ড অন, এখানেও ডিপেন্ড অন। তার মানে হচ্ছে কিছু কিছু প্রিপোজিশন আছে, এগুলো স্পেসিফিক ওয়ার্ডের সাথে স্পেসিফিক প্রিপোজিশন, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা দ্বিতীয় পর্বে অ্যাপ্রোপ্রিয়েটের বিস্তারিত আলোচনা করব। এবার আসি আমরা সাম ইম্পর্টেন্ট রুলস অফ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন শেখার জন্য যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আমাদের জানতে হবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, পজিশনস অফ প্লেসেস। আচ্ছা, প্রিপোজিশনের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে তার প্লেসের যে পরিবর্তনের সাথে প্রিপোজিশন ভিন্ন ভিন্ন হতে থাকে। এই চিত্রটাতে আমরা প্রিপোজিশনের পুরো জিনিসটা, প্লেসটাকে আমরা একটু এক্সপ্লেন করে দেখো।
যেমন এই যে ইনের ব্যবহারটা একটু খেয়াল করো, যখন কোনো একটা জিনিস একটা বক্সের ভিতরে আছে, একটা জিনিস যখন অন্য একটা কিছুর ভিতরে আছে তাহলে কি হবে, সেটা ইন দ্য বক্স। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, দ্য বল ইজ ইন দ্য বক্স। দ্য বল ইজ ইন দ্য বক্স, কারণ হচ্ছে বলটা বক্সটার ভিতরে আছে, রাইট? তার মানে হচ্ছে যখন কোন একটা জিনিস একটা জিনিসের ভিতরে ঢুকে থাকা বোঝাবে তখন হচ্ছে কি, দ্য বল ইজ ইন দ্য বক্স। ধরো তোমার কোন একটা বই তোমার পড়ার টেবিলের ভিতরে আছে অথবা ড্রয়ার আছে, তাহলে কি বলবা, দ্য বুক ইজ ইন দ্য ড্রয়ার, বইটা ড্রয়ারের ভিতরে আছে। আবার বললাম যে আমি ক্লাসরুমে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমটা ভিতরে আছি। আবার তুমি বললা যে আমি বাড়িতে আছি, অর্থাৎ বাড়ির ভিতরে, আই এম ইন মাই হোম, আমি আমার ঘরের ভিতরে আছি। তার মানে কোনো জিনিস যখন ভিতরে থাকা বোঝায় ইন বসে। অন আসে, অনের ব্যাপারটা কখন, সারফেসে লেগে থাকা, অর্থাৎ কোনো একটা জিনিসের পৃষ্ঠতলের সাথে যখন লেগে থাকবে একটা জিনিস তখন সেটা হচ্ছে অন। যেমন আমি বলতে পারি যে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, ধরো দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, কলমটা আমার ঠিক হাতে লেগে আছে। তার মানে যখন একটা জিনিস তার সারফেসের সাথে লেগে থাকা বোঝাচ্ছে তখন কি ইউজ করবো আমরা, অন। ঠিক আছে, আবার বলতে পারি যে এখানে কি বলবো আমরা, যে দ্য বল ইজ অন দ্য বক্স, বলটা বক্সটা ঠিক উপরে লেগে আছে, গ্যাপ থাকা যাবে না, সারফেসে লেগে থাকা বোঝালে কি হবে, অন বসবে। আন্ডার, ঠিক নিচে যদি বোঝায়, কোন একটা জিনিসের নিচে যদি বোঝায় তাহলে কি হবে, আন্ডার। তাহলে আমি কি বলতে পারি, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটা বক্সটার ঠিক নিচেই আছে। ওকে, আই এম আন্ডার দ্য সিলিং, আমি সিলিংটার নিচে আছি। ওকে, আই এম আন্ডার দ্য লাইট, আমি লাইটের নিচে আছি। তুমি বলতে পারো আই এম আন্ডার দ্য ফ্যান, আমি ফ্যানটার ঠিক নিচে আছি। ওকে, তারপর আসি নেক্সট টু, কোনো কিছু ঠিক পাশেই যদি হয় তাহলে দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বলটা বক্সটার ঠিক পাশেই আছে বা বক্সটার পরেই আছে। বাহাইন্ড মানে হচ্ছে কোনো কিছুর পিছনে। যেমন ধরো আমি যদি বলি যে, আমি কি বলবো যে দ্য বোর্ড ইজ বাহাইন্ড মি, বোর্ডটা আমার পিছনে, রাইট? আবার আমি এভাবে বলতে পারি যে আই এম বাহাইন্ড দ্য পেন, অথবা আই এম বাহাইন্ড দ্য মার্কার, আমি মার্কারটা পিছনে আছি। তার মানে কোনো জিনিসের পিছনে যখন থাকা বোঝাচ্ছে তখন কি, বাহাইন্ড। কি হচ্ছে, অনেকে তোমরা বিহাইন্ড উচ্চারণ করো, সমস্যা নেই, বাহাইন্ড। তাহলে আমি কি বলতে পারি, আই এম স্ট্যান্ডিং বাহাইন্ড দ্য মার্কার অথবা বাহাইন্ড দ্য পেন, আমি পেনটার পেছনে আছি। আমি স্ট্যান্ডিং বাহাইন্ড দ্য ক্যামেরা, আমি ক্যামেরাটা ঠিক পেছনে দাঁড়িয়ে আছি। ওকে, আচ্ছা, তারপর আসি ইন ফ্রন্ট অফ, ঠিক উল্টো বাহাইন্ডের সামনে। আমি কি বলবো, দ্য ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি, ক্যামেরাটা আমার সামনে আছে। আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, আমি বোর্ডটার সামনে দাঁড়িয়ে আছি। মাই পেন ইজ ইন ফ্রন্ট অফ মি, আমার কলমটা আমার সামনে। তার মানে কোনো জিনিসের সামনে যখন বোঝাচ্ছে ইন ফ্রন্ট অফ। বিটুইন যখন দুইটা জিনিসের মাঝে থাকা বোঝায়, ধরো এই যে কলমটা, এই কলমটা ধরো আমি উদাহরণটা বোঝানোর জন্য আরো দুইটা কলম নিলাম। ধরো এই যে স্মার্ট পেন, দিস স্মার্ট পেন ইজ বিটুইন টু ট্রেডিশনাল পেন্স, এই যে স্মার্ট পেনটা দুইটা ট্রেডিশনাল কলমের মাঝে অবস্থিত, রাইট? তাহলে যখন দুইটা জিনিসের মাঝখানে বোঝাবে, দুই সংখ্যাটা যখন দুই হবে তখন কি হবে, বিটুইন। তাহলে কি বলতে পারি, দিস স্মার্ট পেন ইজ বিটুইন দ্য টু ট্রেডিশনাল পেন্স, এই স্মার্ট কলমটি দুইটা ট্রেডিশনাল বা গতানুগতিক কলমের মাঝে অবস্থিত। আবার বলতে পারি যে বিটুইন দ্য টু ব্রাদার্স ফারহান ইজ টলার, দুই ভাইয়ের মধ্যে ফারহান টলার। অথবা বলতে পারি যে বিটুইন দ্য টু বুকস ইংলিশ বুক ইজ থিকার, বিটুইন দ্য টু বুকস ইংলিশ ইজ দ্য থিকার, দুইটা বইয়ের মধ্যে ইংরেজি বইটা একটু মোটা। তাহলে দুইটা জিনিসের তুলনার মধ্যে কি বসে, বিটুইন বসে। আরো বিস্তারিত আলোচনা আমাদের আসবে। চলো এবার আমরা প্রতিটা প্রিপোজিশনকে একটু চিত্র সহকারে বুঝবো। এটার কারণটা আমি বলি তোমাদেরকে, প্রিপোজিশনের ব্যাপারটা যখন আমরা ন্যারেশন পড়লে এখানে চিত্রে খুব একটা ব্যাপার থাকে না, রাইট ফর্ম অফ ভার্বে চিত্রের ব্যাপার থাকে না। বাট তুমি যখন প্রিপোজিশনটাকে চিত্র দিয়ে বুঝবা যে আসলে এই চিত্রটার সাথে প্রিপোজিশন অর্থটা কিভাবে কানেক্ট করতেছে, তখন দেখবা প্রিপোজিশন তোমার অনেক বেশি দিন মনে থাকবে। তাই প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা কনসেপ্টের সাথে আমি চিত্র তুলে দিয়েছি যেন এটা তোমার মনে রাখার জন্য ব্যাপক সুবিধা দেয়। ঠিক আছে, ওকে, চলো আমরা একটু দেখি। অফের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে একটা হচ্ছে কারো অধিকার বোঝাতে। অফ কখন বসে, কারো অধিকার। ধরো একটা জিনিস আমার অধিকার আছে, ধরো এই কলমটা আমার, ঠিক আছে? অথবা কোন একটা সম্পত্তি কোন একটা ব্যক্তির, কোন একটা পুতুল কোন একটা মেয়ের, অথবা কোন একটা সন্তান কোন একটা পুরুষের অথবা মহিলার। তার মানে কারো অধিকার বোঝাচ্ছে, রাইট? তাহলে অধিকার বোঝাতে আমরা কি ইউজ করতে পারবো, অফ ইউজ করতে পারবো। যেমন দিস ডল ইজ অফ টু সিবলিংস, অর্থাৎ সিবলিং মানে ভাই বোন, এই পুতুলটি দুই ভাই বোনের। আবার খেয়াল করো, the property is of two owners, এই সম্পদটা দুইজন মালিকের।
ঠিক একইভাবে আমরা যদি লিখি, ধরো আমি বললাম যে এই কলমটা ফারহান এবং জামালের, তাহলে কি বলতে পারি যে this pen is of Farhan and জামাল। তাহলে কি দাঁড়াচ্ছে, এই জায়গায় আমরা কিন্তু এক ধরনের সম্পর্ক স্থাপন করলাম কার অধিকারে জিনিসটা আছে, যে দিস পেন ইজ অফ ফারহান এন্ড জামাল, এই কলমটা ফারহান এবং জামালের অধিকারে আছে। তাহলে কোনো অধিকার বোঝাতে আমরা অফ ব্যবহার করতে পারবো। ওকে, আমরা ধরো আরো একটা উদাহরণ দিলাম যে দিস শার্ট ইজ অফ মাই ব্রাদার। কি দাঁড়ালো, যে এই শার্টটা আমার ভাইয়ের। দিস শার্ট ইজ অফ মাই ব্রাদার, এই শার্টটার মালিক কে, আমার ভাই। ঠিক আছে, তাহলে অধিকার বোঝাতে আমরা অফের প্রেপোজিশন ব্যবহার করতে পারি। তারপর আসি একটু অফের আরো অনেক ব্যবহার আছে। যখন কারো বয়স অথবা গুণ বোঝায়, অর্থাৎ একজন ব্যক্তির যে কোনো বয়স্ক মানুষ অথবা কম বয়সী মানুষ, তার বয়সটা যখন আমরা উল্লেখ করতে চাই তখন আমরা অফে ব্যবহার করি। অথবা কারো যে কোনো একটা গুণ, তার শক্তি হতে পারে, তার সততা হতে পারে, তার তার দৌড়ের গুণাবলী হতে পারে, তার দয়া হতে পারে। তাহলে যে কোনো মানুষের একটা বয়স যদি বোঝাই অথবা যদি তার কোনো একটা কোয়ালিটি বোঝাই, তাহলে সেটা কি হবে, সেটা আমরা অফ ইউজ করতে পারি। যেমন ধরো হি ইজ আ গাই অফ এনার্জি, তাহলে সে একটা শক্তিশালী মানুষ। তাহলে এটা একটা কোয়ালিটি বুঝাইছে না? তাহলে আমি যদি এরকম বলতে চাই তাহলে কি দাঁড়ায়, যে মাই মাদার ইজ আ ওমেন অফ অনেস্টি। তাহলে কি দাঁড়ালো, এটা বাংলা কি দাঁড়াচ্ছে, যে আমার মা একজন সৎ মানুষ। তাহলে ওনার একজন কোয়ালিটি। আবার যদি আমরা বলতে চাই যে হি ইজ আ বয় অফ ট্রুথফুলনেস, হি ইজ আ বয় অফ ট্রুথফুলনেস, অর্থাৎ সে একজন সত্যবাদী ছেলে। তাহলে এটা গেল আমাদের কোয়ালিটি বোঝাতে। তাহলে এরকম তুমি অনেকগুলো লিখতে পারবা। আর যদি এরকম আসে যে কারো বয়স, হি ইজ আ ম্যান অফ 80, শি ইজ আ গার্ল অফ 20, সে 20 বছরের একটা মেয়ে, তাহলে আমি কি লিখতে পারি, যে শি ইজ আ গার্ল অফ 20, অর্থাৎ এই মেয়েটার বয়স হচ্ছে 20 বছর। তাহলে আমরা কোনো ব্যক্তির বয়স অথবা গুণ বোঝাতে আমরা অফ ইউজ করতে পারবো। অফের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ একদম কমন একটা ইউজ হচ্ছে এর অর্থ দেয়। এর কিরকম, আমরা বলি না যে এই ক্লাসের শিক্ষার্থীরা অথবা এই পেজের ফলোয়াররা অথবা এই বাড়ির মানুষেরা, এই ঘরের লোকেরা, তাই না, কোন একটা কিছুর। তাহলে এই ঘরের মানুষেরা, এই বন্দি পাঠশালা শিক্ষার্থীরা অথবা ইংলিশ উইনার স্টুডেন্টসরা, তার মানে কোনো কিছুর, রাইট, কোনো কিছুর যখন বোঝায় তখন আমরা অফের ব্যবহার করতে পারি। এরকম দেখো তো, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, অর্থাৎ এই কলেজের শিক্ষার্থীরা আর ভেরি ব্রিলিয়েন্ট, তারা খুবই মেধাবী। তাহলে আমরা যদি এটাকে নিজের মতো করে একটা সেন্টেন্স বানাই তাহলে কি দাঁড়াবে, যে দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, তাহলে এইটুকু কি দাঁড়াচ্ছে, আমার পরিবারের সদস্যরা। দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্যরা। তাহলে এইখানে কি ছিল, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, এই কলেজের শিক্ষার্থীরা। ঠিক একইভাবে এর অর্থ কি দিচ্ছে, দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্যরা। এরপর বাকি অংশ, আর ভেরি সাপোর্টিভ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অফের 3টা ব্যবহার ছিল, আমরা অফের ব্যবহারগুলো ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, চলো আমরা তারপরে যাই। কি আছে আমাদের, উইদাউট অথবা এক্সেপ্ট। ওকে, উচ্চারণ আমরা অ্যাকসেপ্ট করি, উচ্চারণটা অ্যাকসেপ্ট না বা এক্সপেক্ট না, এক্সেপ্ট। তাহলে উইদাউট অথবা এক্সেপ্টের ব্যবহার আসলে কোন ক্ষেত্রে হয়, দেখো আমরা জানি উইদাউটের সাধারণত কি, ছাড়া, বিনা, অভাব অথবা ব্যতীত। অর্থাৎ কাউকে ছাড়া কিছু হচ্ছে না, এই জিনিসটা ছাড়া এই তরকারিটা মজা না, ওকে ছাড়া আমাদের গ্রুপের কাজগুলো হয় না, বা এই প্রজেক্টটা ছাড়া আমাদের পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। কোনো কিছু ছাড়া যদি বোঝাই, কোনো ব্যক্তি ছাড়া, কোনো বস্তু ছাড়া, কোনো একটা যে কোনো জিনিস ছাড়া, তখন উইদাউট
অথবা except। যেমন ধরো we all went to Cox's Bazar except ফারহান, অর্থাৎ এই যে except ফারহান তার মানে ফারহান বাদ, রাইট? তার মানে ফারহান এই পুরো টিমের সাথে যায়নি। we all went to Cox's Bazar, আমরা সবাই কক্সেস বাজার গিয়েছিলাম except ফারহান, অর্থাৎ ফারহানকে ছাড়া, মানে ফারহান চায়নি। আবার দেখো none can solve this math without Einstein, অর্থাৎ এই আইনস্টাইন ছাড়া, এই আইনস্টাইন ব্যক্তিটি ছাড়া, ওনাকে ছাড়া এই প্রবলেম আর কেউ সলভ করতে পারবে না। তাহলে কি এক্সেপ্ট বা উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া। তাহলে আমরা যদি নিজের মতো করে একটা এক্সাম্পল বানাই তাহলে কি দাঁড়াচ্ছে যে I have no pen without this one, without this one। তাহলে কি দাঁড়াচ্ছে যে এই কলমটা ছাড়া, উইদাউট দিস ওয়ান, অর্থাৎ এই কলমটা ছাড়া আমার আর কোনো কলম নাই। আই হ্যাভ নো পেন উইদাউট দিস ওয়ান, অর্থাৎ এই কলমটা বাদে, এই কলমটা বিনা, এই কলমটা ব্যতীত আমার আর কোনো কলম নাই। অথবা বলতে পারি যে আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার, এখানে এখানে প্যান্স হবে, হ্যাঁ এখানে প্যান্স হবে, উইদাউট মাই আঙ্কেল। তাহলে ধরো তোমরা যখন একটা অ্যাপ্লিকেশন লিখো তখন কি বলো যে এই এলাকার মধ্যে আমার এখন মামা ছাড়া আমার আর কেউ নাই, তাহলে আমাকে একটা হোস্টেলে সিট দেন। তাহলে কি বলতে পারি আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার উইদাউট মাই আঙ্কেল, আমার চাচা ছাড়া এই এলাকায় বা এখানে আমার আর কোনো আত্মীয় স্বজন নাই, রাইট? এরকম আসতে পারে। ওকে, তাহলে আমরা এক্সেপ্ট বা উইদাউট থেকে জানতে পারলাম। তারপরে আসো ফ্রম এর ব্যবহার। ফ্রম এর কতগুলো ব্যবহার আছে আমরা সবগুলো একে দেখি। যেমন হতে বা থেকে, বাংলায় যে আমাদের যেই প্রবাদগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে কি হতে, থেকে, চে, রাইট? তাহলে এই ধরনের যে শব্দগুলো রয়েছে এইটা বাংলায় বোঝাতে আমরা ফ্রম এর ব্যবহার করি। যেমন দ্য ট্যালেন্টেড মিউজিশিয়ান কেম ফ্রম নিউ ইয়র্ক। তাহলে ট্যালেন্টেড যে মিউজিশিয়ান রয়েছে, যেই মেধাবী যে বাদ্যকার রয়েছে, সে কোথা থেকে এসেছে? কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে তিনি এসেছেন। আবার একইভাবে দ্য ইন্টেলেকচুয়াল স্কলার, এই মেধাবী লোকটি বা দার্শনিক লোকটি অ্যারাইভড ফ্রম অক্সফোর্ড, তিনি কোথা থেকে এসে পৌঁছেছেন? তিনি অক্সফোর্ড থেকে এসেছেন। বারবার বাংলাটা ধরার চেষ্টা করো। কি বলছে খেয়াল করো যে দ্য ট্যালেন্টেড মিউজিশিয়ান কেম ফ্রম নিউ ইয়র্ক। তাহলে এই যে মেধাবী যে বাদ্যকার রয়েছেন তিনি কোথা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? নিউ ইয়র্ক থেকে এসেছেন। অপরদিকে দ্য ইন্টেলেকচুয়াল স্কলার অ্যারাইভড ফ্রম অক্সফোর্ড, তিনি অক্সফোর্ড থেকে ওই দার্শনিক ব্যক্তিরা এসেছেন। তাহলে আমরা সিমিলার কথা বলতে পারি না যে মাই মাদার হ্যাজ, আমরা প্রেজেন্ট পারফেক্টলি দিলাম, has come from, আমার মা কোথা থেকে এসেছে? আমার মা এসেছে ধরো আমরা বললাম যে রাজশাহী থেকে। তার মানে কি পাচ্ছি? মাই মাদার হ্যাজ কাম ফ্রম রাজশাহী, অর্থাৎ আমার মা রাজশাহী থেকে এখানে এসেছেন। তোমরা আরো চাইলে লিখতে পারো, যেমন যে হি উইল অ্যারাইভ ফ্রম লন্ডন, অর্থাৎ সে লন্ডন থেকে এখানে আসবে। তাহলে কোনো জিনিস থেকে, কোনো জায়গা থেকে যখন বলা যাচ্ছে তাহলে কি হচ্ছে? এটা ফ্রম দিয়ে আমরা অ্যান্সার করব। আচ্ছা, তারপরে আসি টু এর ব্যবহার। ফ্রম আর টু এর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে, খেয়াল করো। কোন নির্দিষ্ট স্থানে যাওয়া যদি বুঝি আমরা, কোন নির্দিষ্ট স্থানে, অর্থাৎ নির্দিষ্ট দিকে না, কিন্তু দিকে এবং স্থানের মধ্যে পার্থক্য আছে। ধরো এই যে একটা আমরা ধরলাম এইটা, এই যে একটা জায়গা, এটা একটা এ বিন্দু, এই এ বিন্দু থেকে একটা ছেলে যাত্রা শুরু করে সে কোথায় গেল? সে বি বিন্দুতে গিয়ে পৌঁছাইলো। ওকে, তার এইটা হচ্ছে তার গন্তব্য বি বিন্দু। এখন এই বি বিন্দুটা হচ্ছে তার স্কুল অথবা ধরো তার কলেজ, এই বিটা হচ্ছে কি তার কলেজ। তাহলে তার গন্তব্যটা কোথায় ছিল? এ থেকে বি পর্যন্ত, রাইট? তার মানে সে একটা নির্দিষ্ট জায়গায় গেছে, তার স্কুলে বা তার কলেজে গিয়েছে। কোনো দিক বুঝাচ্ছে না, কিন্তু দিক একটা ব্যাপার, আবার প্লেস একটা স্পেসিফিক জায়গা একটা ব্যাপার।
তাহলে কোনো নির্দিষ্ট জায়গায় যদি বোঝায়, ধরো বাজারে গিয়েছে, দোকানে গিয়েছে, স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, মাঠে গিয়েছে, পুকুরে গিয়েছে, তাহলে স্পেসিফিক জায়গাটা যদি বোঝায় ওই জায়গাটাতে গেছে, তাহলে কি হবে? টু হবে। যেমন হি ইজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছে, কলেজের দিকে বোঝাচ্ছে না, সে কলেজে যাচ্ছে। যেমন আমি বলতে পারি যে ফারহান ইজ গোয়িং টু মার্কেট। তো এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ফারহান মার্কেটে যাচ্ছে, রাইট? সে বাজারে যাচ্ছে, বাজারের দিকে না, ব্যাপারটা এরকম না, বাজারেই যাচ্ছে সে। অথবা বলতে পারি যে ইয়াসিন ভাই ইজ গোয়িং টু বিপি। ওকে, তাহলে ইয়াসিন ভাই বন্দি পাঠশালার দিকে যাচ্ছে না, বন্দি পাঠশালায় যাচ্ছে। তার মানে আমি যখন টু বলছি এটার মানে হচ্ছে সে একটা স্পেসিফিক জায়গায় যাচ্ছে। বুঝা গেল? এটা কিন্তু ওই যে ওই দিকে বোঝাচ্ছে এমন না। ধরো ইয়াসিন ভাই যদি এমন হইতো যে বন্দিবাসার দিকে আসতেছে, এখন কিন্তু বন্দিবাসা নাও আসতে পারতেন, তিনি বন্দিবাসার সামনে দিয়ে তিনি চলে গেছেন ধরো হচ্ছে ধানমন্ডি। তার মানে আমরা দিক বোঝাচ্ছি না, আমরা টু ব্যবহার করবো যখন নির্দিষ্ট প্লেসটার মধ্যে যাওয়া বোঝাচ্ছে। তো বলতে পারো যে ফারহান ইজ গোয়িং টু বসুন্ধরা সিটি, ফারহান বসুন্ধরা সিটিতে যাচ্ছে। তার মানে স্পেসিফিক প্লেসেই যখন যাচ্ছে তখন আমরা ইউজ করবো কি? টু। ওকে, তারপরে আসি। টু এর আরো ব্যবহার আছে, যেমন পর্যন্ত অর্থ বোঝাতে আমরা জানি থেকে বোঝালে ফ্রম, আর এই থেকেটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেক্ষেত্রে ইউজ করেছি আমরা টু। দে টয়েল টায়ারলেসলি ফ্রম সানরাইজ টু সানসেট, তারা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে এই জায়গায় সুন্দর আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, ফ্রম আর টু এর মধ্যে একটা সুন্দর মিশ্রণ দেখো। যখন একটা জিনিস একটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সেটা যখন একটা বি বিন্দু পর্যন্ত পৌঁছালো, বি বিন্দু পর্যন্ত পৌঁছেছে, তাহলে তার জার্নিটাকে আমরা দুই ভাবে বলতে পারি। তাহলে যেই জায়গা থেকে জার্নিটা শুরু হয়, যেই বিন্দুটা থেকে জার্নিটা শুরু হয়, এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ফ্রম, রাইট? এটা তাহলে কি? ফ্রম, তার স্টার্টিং লেভেলটা বা স্টার্টিং পয়েন্টটা। আর যেই জায়গায় গিয়ে তার গন্তব্যটা শেষ হয়েছে, অর্থাৎ তার যে জার্নিটা শেষ হয়েছে, এটার জন্য আমরা বলবো হচ্ছে টু। তাহলে আমরা কি বলতে পারি যে এইটাকে যদি আমরা সেন্টেন্সে রূপান্তর করি, যে ধরো এখানে এক্স নামে একজন ব্যক্তি যাত্রা শুরু করেছে, ওকে? তাহলে আমরা বলতে পারি কি? এক্স হ্যাজ, কি বলতে পারি যে এক্স হ্যাজ started from point A and reached point B। দেখো এইভাবে লিখবা, তাহলে কি পাচ্ছি আমরা? x has started from point A and reached point B। তাহলে x a বিন্দু থেকে, এই যে a পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে কোথায় গিয়ে পৌঁছেছে? সে বি পয়েন্টে গিয়ে পৌঁছেছে। তাহলে স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ফ্রম দিয়ে, আর যেখানে গিয়ে পৌঁছেছে সেটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে রিচড, স্টার্টেড ফ্রম পয়েন্ট এ এন্ড, না এটা রিচড হবে না, রিচড ছাড়া আমরা একটু চেঞ্জ করে দিই, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে না, হ্যাজ স্টার্টেড, তাহলে কি হবে? এন্ড গন টু, টু হবে, হ্যাঁ আমরা গন টু পয়েন্ট বি, পয়েন্ট বি। ওকে, এইবার তোমরা মিলাইতে পারবা। তাহলে এখানে প্রিপোজিশন গুলো দেখো, এখানে কি আছে আমাদের ফ্রম, এখানে আছে হচ্ছে আমাদের টু, অর্থাৎ কোথা থেকে শুরু করে কোথায় গেল। তাহলে শুরুটা হবে ফ্রম দিয়ে, শেষটা হবে হচ্ছে টু দিয়ে। ওকে, আশা করছি ক্লিয়ার। ফ্রম আর টু এর মধ্যে যে কম্বিনেশনটা রয়েছে সম্পর্ক, এটা আশা করছি ক্লিয়ার। আসি আমরা টু এর আরো ব্যবহার আছে, যখন আমরা কারো প্রতি বোঝাবো, যে বাবার সন্তানের প্রতি অনেক ভালোবাসা, অথবা তোমার আমার প্রতি কোনো খেয়াল নেই, অথবা আমাদের পড়াশোনার প্রতি কোনো ধরনের মনোযোগ নেই, তাই না? এমনটা হয় না? তাহলে কোনো জিনিসের প্রতি যখন বোঝাই তখন আমরা ইউজ করতে পারি টু। যেমন ধরো দ্য ফাদার উইল সেন্ড দিস মানি টু হিজ ডটার, তাহলে এই বাবা টাকাগুলো তার সন্তানকে পাঠাবে, তাহলে সন্তানের কাছে বা সন্তানকে পাঠাবে। বাংলা অর্থটা এরকম দিবে যে এই যে দেখো, কাউকে বা কারো প্রতি। তাহলে বাবা টাকাটা বা টাকাগুলো কাকে পাঠাবে? সন্তানকে পাঠাবে। Our creator is kind to us, আমাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা আমাদের প্রতি খুবই সদয়, খুবই দয়ালু। ঠিক একইভাবে আমরা একটু নিজেরা সেন্টেন্স বানাই তো, দেখো তো, যে he has given some
বুকস টু মি, ওকে, টু মি, অর্থাৎ তাহলে কি দাঁড়াইলো, হি হ্যাজ গিভেন সাম বুকস টু মি, সে আমাকে কিছু বই দিয়েছে, রাইট। আবার আমরা বলতে পারি কি যে হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। দেখো এই যে কি বলছে যে হি হ্যাজ গিভেন সাম বুকস টু মি, সে আমাকে কিছু বই দিয়েছে, তাহলে কাউকে বা কারো প্রতি। আবার এখানে কি আছে, হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনার প্রতি কোনোভাবেই খুব মনোযোগী না। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করতে পারবো কাউকে বা কারো প্রতি যদি বোঝায়। এইবার আমরা একটু ফ্রম আর টু এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের একটা চিত্র তুলে ধরি। চলো ফ্রম আর টু এর মধ্যে আমরা ব্যাপারটা কি এটা যদি একটু আগে দেখিয়েছি, তারপর আমি এখানে বোঝাচ্ছি। দেখো ফ্রম আর টু কে আমরা এইভাবে বিবেচনা করি যে দুইটা বিন্দু হিসেবে, তাহলে একটা পয়েন্টকে আমরা ধরলাম হচ্ছে ধরো পয়েন্ট নাম্বার 1, আবার আরেকটা পয়েন্টকে আমরা ধরলাম হচ্ছে পয়েন্ট নাম্বার 2, ওকে। তাহলে এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, অপরদিকে এটা হচ্ছে কি আমাদের এন্ডিং পয়েন্ট, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। তাহলে একটু মাথায় রাখতে হবে যে স্টার্টিং পয়েন্টের ক্ষেত্রে কোনো একটা কাজ যখন শুরু হচ্ছে, তখন কোন একটা কাজ শুরু হইতে পারে, জার্নি শুরু হইতে পারে, একটা মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝাতে পারে। তাহলে স্টার্টিং পয়েন্টটা কি হচ্ছে আমাদের ফ্রম দিয়ে হবে, আর যে এন্ডিং পয়েন্টটা আছে এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে টু। তাহলে এইটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই তোমাদেরকে। দেখো যেমন নাওএডেজ, অর্থাৎ বর্তমান সময়ে মেসেজেস, ওকে, মানে মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড তাহলে এখন বর্তমানে মেসেজ পৌঁছে যায়, মেসেজ পাঠানো যায়, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ফ্রম one place to another within some clicks, within some clicks, within some clicks। তার মানে কি দাঁড়ালো যে এখন বর্তমানে একটা জায়গা থেকে, এই যে এই পার্টটা নোট করো একটু, যে একটা জায়গা ফ্রম ওয়ান প্লেস, একটা জায়গা থেকে শুরু হচ্ছে জার্নিটা, গিয়ে কোথায় পৌঁছাচ্ছে, টু অ্যানাদার প্লেস। তাহলে টু অ্যানাদার মানে টু অ্যানাদার প্লেস, টু অ্যানাদার। একটা বিন্দু থেকে একটা জায়গায় সেন্ডার মেসেজটা পাঠাচ্ছে আর রিসিভারের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে এন্ডিং। বুঝে গেল? আশা করছি ফ্রম আর টু এর মধ্যে যেই পারস্পরিক সম্পর্ক এটা তোমাদের ক্লিয়ার। আসো তারপরে এবার আমরা একটু আসি টু এবং টুয়ার্ডস এর মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়। অনেকে মনে করে যে টু যেই ব্যবহার, টুয়ার্ডস মনে হয় একই ব্যবহার। না, দুইটার মধ্যে খুব বিস্তর একটা পার্থক্য আছে, খেয়াল করো। ধরো এইটা হচ্ছে একটা, এখান থেকে আবির নামে একটা ছেলে একটা যাত্রা শুরু করলো, সে হাঁটা শুরু করলো, ওকে। তাহলে আবির নামে ছেলেটা হাঁটতে 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 এই জায়গায় আসলো, ওকে, আবির এখানে আসলো। এই জায়গায় একটা স্কুল আছে, ধরো এই জায়গায় একটা স্কুল আছে, ওকে। এটাকে আমরা পয়েন্ট নাম্বার দিলাম হচ্ছে, এটা একটা পয়েন্ট, ওকে। এইটা ধরো পয়েন্ট নাম্বার এ, এই পয়েন্টে একটা স্কুল আছে, ওকে। তোমরা যেহেতু কলেজে পড়ো, ধরো আমরা ধরলাম কলেজ। আবার এই বরাবর, ঠিক একই বরাবর এই জায়গায় এখানে একটা বি বিন্দু আছে, এই বি জায়গাটার মধ্যে হচ্ছে একটা ফিল্ড, ওকে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আবির ধরো যাচ্ছে কোথায়, আবির যাবে ওর মূল গন্তব্য, ও কলেজ থেকে পড়াশোনা করে আসছে, বই খাতা রেখে এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সে যাবে মাঠে খেলতে। এখন তাহলে গন্তব্য, তার নির্দিষ্ট গন্তব্যটা কি, টু বসে কখন, টু বসে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে, নির্দিষ্ট গন্তব্য, ঠিক আছে। আর টুয়ার্ডস বসে কখন, কোন দিক বোঝালে,
টুয়ার্ডস বসে কখন? কোন দিকে বোঝাতে, দিক বোঝাতে। এখন কথা হচ্ছে আবির কোন দিকে যাচ্ছে আর কোন গন্তব্যে যাচ্ছে। আবির যাচ্ছে কলেজের দিকে, কিন্তু কলেজে কিন্তু আর যাচ্ছে না, কলেজ পার হয়ে কলেজটার পিছনে হচ্ছে ওদের খেলার মাঠ। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি কি, একটা বাক্য এরকম হতে পারে যে আবির ইজ গোয়িং টু ফিল্ড, রাইট? তাহলে এই বাক্য দ্বারা কি দাঁড়ালো? আবির আসলে মাঠে যাচ্ছে, তার গন্তব্যস্থান কোথায়? মাঠ। কিন্তু এখন যদি বলে দিকে যাচ্ছে, কোন দিকে? তাহলে প্রথম দিকটা কি? তার তো কলেজের দিকে যাচ্ছে, তাই না? তার মানে কলেজের দিকে যাবে ঠিকই, কিন্তু কলেজে যাবে না, কলেজ পার হয়ে সে চলে যাবে কোথায়? মাঠে। তাহলে দ্বিতীয় বাক্যটা কি দাঁড়াচ্ছে যদি দিকে বোঝাই? আবির ইজ গোয়িং টুয়ার্ডস কি? কলেজ, টুয়ার্ডস দ্য কলেজ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, যখন গন্তব্য যেই গন্তব্যে যাচ্ছে সেটা টু দিয়ে হবে, আর গন্তব্যে না বুঝিয়ে কোনো দিকে বোঝালে যখন, তখন কি হবে? টুয়ার্ডস হবে। ওকে, আচ্ছা আসি আমরা তারপরে আলোচনায়। অনের ব্যবহারটা দেখো, অনের ব্যবহার খুব সহজ, একেবারেই সহজ, জটিল কোনো কিছু নাই। আচ্ছা, অন কি বলেছি দেখো, কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে, অর্থাৎ কোন একটা সারফেস, অর্থাৎ কোন একটা জিনিসের পৃষ্ঠতল যেটাকে আমরা বলি, ওই পৃষ্ঠে লেগে থাকা যদি বোঝায়, তাহলে সেখানে আমরা কি ইউজ করবো? অন ইউজ করবো। যেমন বলতে পারি আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি। অথবা বলতে পারি যে দিস পেন ইজ অন দ্য রিমোট, তাহলে কলমটা কোথায় আছে? কলমটা রিমোটের উপরে লেগে আছে না? তাহলে দ্য পেন ইজ অন দ্য রিমোট, কলমটা পেন মানে রিমোটটা ঠিক উপরে লেগে আছে। তার মানে যখন কোনো একটা সিচুয়েশন এমনটা হবে যে কোনো একটা বস্তু অন্য একটা জিনিসের সারফেসটাতে লেগে থাকবে, তখন তুমি অন ইউজ করবা। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল, কলমটা টেবিলটা ঠিক উপরে লেগে আছে। দেখো এখানে কলম এবং টেবিলের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা নাই, অর্থাৎ এই কলমটা ঠিক টেবিলটার উপরে কিন্তু আছে। এইটা হচ্ছে টেবিলটা, টেবিলটা ঠিক উপরে লেগে আছে হচ্ছে আমাদের কলমটা। তাহলে যখন কোন একটা সারফেসের উপর লেগে থাকবে, তখন সেটা কি হবে? একটা অন দিয়ে ইউজ করবা। যেমন আমি আরো বলতে পারি যে মাই হ্যান্ড ইজ অন দ্য পেন, তাহলে এখন কি দাঁড়ালো উল্টা ব্যাপারটা, যে আমি যখন বলতেছি আমার হাতটা কলমের উপরে, তাহলে কি হলো? মাই হ্যান্ড ইজ অন দ্য পেন, আমার হাতটা কলমটা ঠিক উপরে আছে। ঠিক আছে, তাহলে যখন একটা জিনিসের সাথে সারফেসে লেগে থাকবে উপরে, তখন বোঝাবে হচ্ছে অন। ওকে, তাহলে এইটার মতো করে আমরা কি বলতে পারি যে ফারহান একটা আমার মুখে আসা সবচেয়ে সহজ নাম হচ্ছে ফারহান। এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে পরিচিত এরকম না, ফারহান আমার খুব মুখে আসে। ফারহান ইজ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, অর্থাৎ ফারহান ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছে। ফারহান কোথায় দাঁড়িয়ে আছে? ফারহান ঠিক ফ্লোরটার উপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে। তারপর আসি ইনের ব্যবহার। ইনের খুব চমৎকার ব্যবহার আছে। দেখো তোমরা এখানে খুব একজন বিখ্যাত ব্যক্তির দুটো সুন্দর ছবি দেখতে পাচ্ছ। ওকে, আমরা একটু দেখি। যে কোনো স্থান বোঝাতে, বিশেষ করে সেটা যদি কান্ট্রি হয় আর ক্যাপিটাল হয়, অর্থাৎ দেশ অথবা রাজধানী, দেশ বা রাজধানী বোঝাতে আমরা কি ব্যবহার করব? ইন। কিন্তু অন্যান্য জায়গা ধরো সেটা হতে পারে কুমিল্লা, সেটা হতে পারে নোয়াখালী, বরিশাল, এইসব জায়গায় কিন্তু আমরা ইন ইউজ না করে অ্যাট ইউজ করব। সাধারণত আমরা একটা দেশ অথবা রাজধানীর নামের ক্ষেত্রে আমরা হচ্ছে ইনটা ব্যবহার করাটা একদম যৌক্তিক। যেমন দেখো, মিস্টার প্রেসিডেন্ট লিভস ইন আমেরিকা, তাহলে মিস্টার প্রেসিডেন্ট কোথায় বাস করে? আমেরিকা একটা দেশের নাম, রাইট? তাহলে অবশ্যই তোমরা জানো ইনি কোন দেশের প্রেসিডেন্ট। হচ্ছে জো বাইডেন, the president of the United States of America. ওকে, তাহলে মিস্টার প্রেসিডেন্ট লিভস ইন আমেরিকা, মিস্টার প্রেসিডেন্ট আমেরিকায় বাস করে। আমরা যদি বলি যে মাই ব্রাদার লিভস ইন ঢাকা, তাহলে ঢাকা একটা দেশের রাজধানী, তাহলে কি হবে? লিভস ইন ঢাকা, ইন হবে। অথবা বলতে পারি যে she will stay in London
লন্ডন কিন্তু একটা দেশের রাজধানী, লন্ডন। তাহলে কি বলছি যে শি উইল স্টে ইন লন্ডন, সে লন্ডনে অবস্থান করবে বা সে লন্ডনে থাকবে। তাহলে কোন একটা দেশ বা রাজধানী বোঝাতে আমরা কি ইউজ করব? ইন ব্যবহার করব। ইনের আরো ব্যবহার আছে, দেখো ইন মাস অথবা বছর বোঝাতে, মাস অথবা বছর, হ্যাঁ মাস। আচ্ছা আমরা অনের পেজটা আরেকবার একটু যাই, চলো অনের এখানে আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ একটু তোমরা নোট করে ফেলো। তারিখ অথবা বার বোঝাতে অন বসে, তারিখ অথবা বার, তারিখ অথবা বার বোঝাতে। যেমন ধরো আমি যদি উদাহরণ দিই তাহলে কি দাঁড়াচ্ছে, তারিখ আর বার কেমন হয়, যেমন she will come here, she will come here on Monday, সে এখানে কবে আসবে? সোমবার আসবে, তাহলে she will come here on Monday। তাহলে বারের নাম, 7 দিনের যে বার আছে, বারের যে কোনো নাম বোঝালে সেটা একটা অন প্রিপোজিশন ইউজ করবা। আবার তারিখটা কেমন, ধরো যে we achieved our independence বা we achieved our victory, আমরা আমাদের বিজয় অর্জন করেছিলাম, our victory on 16 December in 1971, in 1971। তার মানে হচ্ছে বার অথবা তারিখ যখন বোঝাবে তখন অন, অপরদিকে সাল যদি বোঝায়, সাল যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু অন না হয়ে কি হবে? ইন হবে। তাহলে আমরা দুইটা জিনিস একটু মাথায় রাখি, কোন সপ্তাহের বার অথবা কোনো একটা মাসের তারিখ যদি বোঝায় তাহলে এই দুইটা ক্ষেত্রে ইউজ করবো আমরা কি? অন। অপরদিকে যদি মাসের নাম বোঝায়, মাস বোঝায় স্পেসিফিক, তারিখটা না, মাস, ইন ডিসেম্বর, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, এরকম মাসের নাম যদি বোঝায় তাহলে কি হবে? ইন হবে। আবার সালের নাম যদি বোঝায়, ইন 1971, ইন 1952, ইন 1965, ইন 1998, এরকম সাল যদি বোঝায় তাহলে কি হবে? সে যে আমরা ইউজ করবো হচ্ছে ইন। তাহলে সাল আর মাস, বছর আর মাস হচ্ছে ইন, আর বার অথবা তারিখ হচ্ছে অন। ওকে, আচ্ছা চলো তারপরে যাই আমরা। ইনের ব্যবহার বছর বা মাস বোঝা, যেমন বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলে এই যে দেখো এই সালের ক্ষেত্রে কি ইউজ করেছি আমরা? আমরা ইউজ করেছি কি? ইন। আবার মাসের ক্ষেত্রে দেখো যে উই অবজার্ভ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে এটা কি মাসে? ইন ফেব্রুয়ারি, রাইট? ইন ফেব্রুয়ারি। তার মানে আমরা যখন মাসকে বোঝাচ্ছি অথবা বছরকে, তাহলে সেটা কি দিয়ে আমরা পূরণ করতেছি? সেটার প্রিপোজিশন হচ্ছে ইন দিয়ে। আর তারিখ অথবা বার বোঝালে সেটা হচ্ছে অন। ওকে, এটা আশা করছি ক্লিয়ার। তারপর দেখো উইদিনের ব্যবহারটা, ইন আর উইদিনের মধ্যে একটা খুব কাছাকাছি সম্পর্ক আছে, ইন এবং উইদিনের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন। যেমন উইদিনের ব্যাপারটা আমরা ইউজ করি হচ্ছে যখন কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ করা হবে। তো আমি বললাম যে আমি আজকে রাতের মধ্যেই আমার নোটটা সাবমিট করব, নির্দিষ্ট সময় কি? রাতের মধ্যে। আই উইল সাবমিট মাই নোটস উইদিন 8 PM, রাত 8টার মধ্যে। আবার বলতে পারি যে আমি 2 দিনের মধ্যে কাজটা শেষ করব, আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 2 days, আমি 2 দিনের মধ্যে কাজ শেষ করব। অথবা আমরা 1 মাসের মধ্যে এই অধ্যায়টা শেষ করব, উই উইল কমপ্লিট দ্য চ্যাপ্টার উইদিন 1 month, আমরা 1 মাসের মধ্যে। তার মানে কোনো কত দিনের মধ্যে, কত ঘন্টার মধ্যে, কত মাসের মধ্যে সময় যদি নির্দিষ্ট করে দেয় ওই সময়ের মধ্যে কাজটা হবে, ঠিক আছে, উইদিন। যেমন টিচার উইল লিভ দ্য ক্লাস উইদিন 5 minutes, শিক্ষক 5 মিনিটের মধ্যে ক্লাস ত্যাগ করবেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে উই উইল কমপ্লিট দিস ক্লাস within 2 hours। ধরো একটা স্টুডেন্ট নোট করলো, তুমি নোট করলা, নোট করতে করতে ক্লাসটা শেষ করলা, তোমার 2 ঘন্টা লাগলো, তাহলে তুমি কি বলবা? যে আই উইল কমপ্লিট দ্য ক্লাস উইদিন 2 hours, আমি 2 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করব। অথবা তোমার আম্মু তোমাকে রাখলো যে এই
ধরো কিছু একটা সাবরিনা, তুই একটু আমাকে কাজে হেল্প কর। তুমি বলো আম্মু কাজ করতেছি। আমি প্রশ্ন দিয়ে কখন আসবি, তা কখন শেষ হবে? তুমি বলো যে আম্মু আইল কমপ্লিট মাই টাস্ক, আইল কমপ্লিট মাই চ্যাপ্টার, আইল কমপ্লিট মাই লেসন উইদিন 30 মিনিটস। আমি 30 মিনিটের মধ্যে আমার ক্লাসটা অথবা চ্যাপ্টারটা অথবা লেসনটা শেষ করবো। তাহলে নির্দিষ্ট টাইমে কোনো কাজ শেষ করবো যাতে কি বোঝায় উইদিন। ওকে, আচ্ছা তারপর আসি উইদিনের আরো একটা ব্যবহার আছে। আমরা কি পাই উইদিনের ব্যবহার? সীমার মধ্যে বোঝাতে। অর্থাৎ তুমি তোমার সীমানার মধ্যে থাকো, তুমি তোমার সীমানার বাহিরে যেও না। এই সীমানার মধ্যে থাকা বোঝাতে, রাইট? লিমিটেশনের ভিতরে, তোমার কোন একটা লিমিটেশন আছে, একটা প্রবলেম আছে, তুমি এখানে যাইতে পারবে না, ওই লিমিটেশনের ভিতরে থাকা বোঝাতে আমরা উইদিন ব্যবহার করি। যেমন স্টে উইদিন ইউর হোম, তুমি তোমার বাড়ির ভিতরে, এই সীমানার ভিতরেই থাকো। এটা কিন্তু এক ধরনের সীমানা, রাইট? COVID-19 is spreading abruptly, অর্থাৎ COVID-19 খুব ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, রাইট? আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি যে stay within your classroom, your classroom। তাহলে তুমি তোমার ক্লাসরুমের ভিতরেই থাকো because your teacher will come, আরো একটু উইদিনের ব্যবহার, within 5 minutes। ঠিক আছে, তাহলে এখানে দুইটা কিন্তু উইদিনের ব্যবহার দেখলাম। অর্থাৎ কোন একটা সীমানার ভিতরে থাকা বোঝাতে উইদিন বসতেছি, আবার কোন একটা সময়ের মধ্যে একটা কাজ হওয়া বোঝাতেও কিন্তু আমরা উইদিন ব্যবহার করতেছি। তাহলে প্রথমটা কি পাইলাম আমরা? স্টে উইদিন ইউর ক্লাসরুম, তুমি তোমার ক্লাসরুমটার ভিতরে, এই সীমানার ভিতরেই থাকো বিকজ ইউর টিচার উইল কাম উইদিন 5 মিনিটস, কারণ তোমার শিক্ষক 5 মিনিটের মধ্যে কিন্তু ক্লাসে চলে আসবে। আর তুমি তো বাইরে গিয়ে ঘুরতে পারবে না, টিচার এসে দেখবে তুমি নাই, তখন তুমি অ্যাবসেন্ট। সো এই জায়গায় কোনো সীমানার মধ্যে থাকা বোঝাতে আমরা উইদিন বসতে পারি, আবার কোনো একটা সময়ের মধ্যে, টাইম লিমিটের মধ্যে যখন একটা কাজ হচ্ছে তখন আমরা ইউজ করতে পারি উইদিন। ঠিক আছে, এই সেন্টেন্সে কিন্তু দুইটার ব্যবহারই ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, তারপর একটা আমরা দেখি বিটুইনের ব্যবহার। বিটুইন এবং অ্যামাং আমরা অনেকবার পড়ছি, এই জায়গায় আমাদের একটা কনফিউশনের জায়গাটা আমি ক্লিয়ার করবো। খেয়াল করো, দুইয়ের মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করি? বিটুইন। দুই যদি বোঝায়, সংখ্যাটা যদি দুই নির্দিষ্ট বোঝায় তাহলে বিটুইন। যেমন শেয়ার দ্য টয়েস বিটুইন ইউ অ্যান্ড ইউর সিস্টার, এখানে কয়জন মানুষ আছে? স্পেসিফিক করে বলছে দুইজন। আচ্ছা, তাহলে দেখো এই যে একটা পুতুল, এটা দুই বোনের মধ্যে ভাগ করে নেওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, তারা দুই বোন খুব মারামারি করতেছে, রাইট? দুই বোন, মানে ব্যাপারটা হয়ে যাবে এরকম যে দুই বোন দুই হাত টেনে নিয়ে যাবে, যে দুইজন নিয়ে গেল। আচ্ছা, এখন বলতেছে ধরো ও হচ্ছে বড়, হচ্ছে ছোট। এখন মা বলতেছে ওদেরকে যে শেয়ার দ্য টয়েস, তোমাদের এই যে খেলনাগুলো ভাগ করে নাও উইদিন ইউ অ্যান্ড ইউর সিস্টার, তোমার আর তোমার বোনের মধ্যে ভাগ করে নাও। মানে দুইজনকে যদি স্পেসিফিক বলা থাকে, দুইটা ব্যক্তি, দুইটা এন্টিটি, দুইটা টিম, দুইটা দেশ, দুইটা দল যদি স্পেসিফিক বলা থাকে তবেই বিটুইন। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে give the food between Fahim and Jamil। ওকে, কি বললাম এখানে? যে ডিভাইড অথবা গিভ দ্য ফুড বিটুইন ফাহিম এন্ড জামিল, ফাহিম এবং জামিলের মধ্যে খাবারটা দাও, অর্থাৎ তাদের দুইজনকে খাবারটা দিয়ে দাও তুমি। ঠিক আছে, তাহলে দুইজনের মধ্যে যখন বোঝাচ্ছে তখন কি স্পেসিফিক দুইজন উল্লেখ থাকলে তাহলে সেটা হচ্ছে বিটুইন। এখন আসি অ্যামাং এর ক্ষেত্রে একটা ঝামেলা আছে। যেমন ধরো দুইয়ের বেশি বোঝাতে মাদার ইজ ট্রাইং টু শেয়ার দ্য টয়েস অ্যামাং 3 চিলড্রেন, মা 3 সন্তানের মধ্যে, দেখো এই যে একজন দুইজন, আবার ওই যে ছোট্ট বিচ্ছিটা আছে না, ও কান্না করতেছে যে আমি আরো পুতুল লাগবে। ও নিজেই কিন্তু ছোট, নিজে একটা খেলতে পারবে না। তারপর দুষ্টামি করতেছে যে আম্মু আমাকেও দাও, আমাকেও পুতুল দাও। এখন মা চেষ্টা করতেছে যে মাদার ইজ ট্রাইং টু শেয়ার দ্য টয়েস অ্যামাং 3 চিলড্রেন, মা চেষ্টা করছেন 3 সন্তানের মধ্যে খেলনাগুলোকে ভাগ করে দেওয়ার জন্য। এখন এখানে একটা কনফিউশনের জায়গা দাঁড়ায় যে ভাইয়া প্রশ্ন যে এরকম হয় যে শেয়ার দ্য টয়েস ড্যাশ চিলড্রেন। ওকে,
এই জায়গায় একটা বড় ধরনের কনফিউশন আমাদের হয়, আমাদের ভর্তি পরীক্ষা এটা হয়, এইচএসসি তে না হলে ভর্তি পরীক্ষা হয়। সেটা হচ্ছে শেয়ার দ্য টয়েস, এইখানে খুব ম্যাটার করে না, খেলনাগুলো ভাগ করে দাও, ড্যাশ চিলড্রেন, সন্তানগুলোর মধ্যে বা বাচ্চাগুলোর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে আমি কি বিটুইন দিব নাকি অ্যামাং দিব? দেখো কারণ হচ্ছে তুমি যদি এটাকে ভাঙো, হ্যাঁ চিলড্রেনকে তুমি ভাঙলা, ধরো তুমি চিলড্রেনের বিপরীতে কি বসাইলা, তুমি ধরো এখানে চিলড্রেনকে ভেঙে এরকমটা বসাইলা, যে তুমি চিলড্রেনের বিপরীতে কি বসাইলা, চিলড্রেনকে ভাঙলে আমরা কি পাই, যে চিলড্রেন অর্থ, চিলড্রেন বলতে দুইজন চাইল্ড বোঝায় না, দুইজন চাইল্ড, টু দুইজন বাচ্চা, রাইট, দুইজন শিশু। আচ্ছা তার মানে সমান সমান আমরা কি পাই, তাহলে সমান সমান আমরা এটা লিখতে পারি যে দুইজন শিশু অর্থে এখানে বিটুইন হওয়া উচিত, রাইট। এই শর্ত, প্রথম শর্ত অনুযায়ী যেহেতু চিলড্রেন বলতে দুইজনকেও বোঝায়, তাহলে এখানে কি হতে পারে, বিটুইন হতে পারে। অপর দিকে দেখো চিলড্রেন বলতে তো দুইয়ের বেশিও বোঝায়, দুইয়ের বেশি শিশু, রাইট, সেটা তো চিলড্রেন বলি। তখন কি হবে, তখন সেই শর্ত অনুযায়ী এখানে কি হওয়া উচিত, অ্যামাং, রাইট। আচ্ছা তাহলে এই কনফিউশনটা এখন আমরা একটু দূর করার চেষ্টা করি। খেয়াল করো আমাদের ভর্তি পরীক্ষায় এই টাইপের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে চিলড্রেন যদি নির্দিষ্ট না থাকে, বয়েজ শুধু বললো, কিন্তু এখানে 2 বয়েজ নাকি 3 বয়েজ না 4 বয়েজ সেটা নির্দিষ্ট নাই, বাট প্লুরাল ফর্মে আছে। এখন প্লুরাল তো দুইজনে হয়, দুইয়ের বেশিও হয়, তাহলে এরকম যদি খেয়াল করে, এখন উত্তরের দিকে আসি, যখন প্লুরাল ফর্ম দেওয়া আছে কিন্তু কনটেক্সটে নির্দিষ্ট দুইজন বলে নাই, আবার বলছি যখন প্লুরাল ফর্ম দেওয়া আছে কিন্তু সেই নাউনটা বা প্রোনাউনটা যা আছে তার দুজন যে এটাকে স্পেসিফাই করে নাই, তখন সেটাকে দুইয়ের অধিক ধরে নিয়ে অ্যামাং এর ব্যবহার হবে। ওকে, তাহলে এই যে অ্যান্সারটা কি হবে আমাদের, এখানে অ্যামাং হবে। এখানে যেহেতু দুইয়ের কথা বলে নাই, তাই এই র্যান্ডম প্লুরালটাকে দুইয়ের অধিক হিসেবে বিবেচনা করে অ্যান্সার কি করব আমরা, অ্যামাং চিলড্রেন। ওকে, আশা করছি বিটুইন এবং আমার সবকিছু ক্লিয়ার। এইবার আমরা আসি খুব কনফিউজিং একটা জায়গায়, সেটা হচ্ছে অ্যাবাভ আর হচ্ছে ওভার এর ব্যবহার। অ্যাবাভ কখন বসবে আর হচ্ছে ওভার আমরা কখন বসাবো। দেখো দুইটা প্রিপোজিশনই কখন বসাই আমরা, কোনো কিছুর উপরে যখন বোঝাই। ধরো আমি বললাম যে একটা কিছু আমার মাথার উপর দিয়ে একটা পাখি যাচ্ছে, অথবা আমার মাথার উপরে কয়েকটা লাইট আছে, তাই না, তার মানে দুই ধরনের প্রিপোজিশন হইতে পারে, একটা হচ্ছে অ্যাবাভ আর একটা হচ্ছে ওভার। কখন কোনটা হবে এইটাকে আমরা একটু ক্লিয়ার করি। দুইটা সিনারিও খেয়াল করো। একটা সিনারিও হচ্ছে এই যে মহিলা ওনার বাসার উপরের তলায়, ঠিক উপরের তলায় বাসাটা, এখানে মানুষ অনেক চিল্লাচিল্লি করতেছে, উনি খুব ডিস্টার্ব ফিল করে। কিন্তু উপরের তলা যে বাসাটা, ধরো উনি 4 তলায় থাকে, উপরের তলায় 5 তলা, এখন ওই 5 তলা কি মুভ করে, 5 তলা বাসাটা স্থির, তাই না, এই বাসাটা স্থির অবস্থায় আছে, এমন না যে বাসাটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, হেলতেছে ধুলতেছে, তাই না, এটা তো করতেছে না। তাইলে যখন খেয়াল করো কোনো কিছুর উপরে কিছু আছে যা স্থিতিশীল অবস্থায়, স্থিতিশীল আছে, এটা মুভমেন্টের মধ্যে নাই, অর্থাৎ এটা ডানে চলে যাচ্ছে না, বায়ে চলে যাচ্ছে না, বা উড়ে উড়ে চলে যাচ্ছে না, এক জায়গায় আছে। আচ্ছা এক জায়গায় সে ঘুরতে পারে, কোনো সমস্যা নাই, বাট একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লেগে আছে, সে ওই দিকে যাচ্ছে না একবার, ওই দিকে যাচ্ছে না একবার, একটা নির্দিষ্ট জায়গায়। তাহলে যদি স্ট্যাটিক অবস্থায় থাকে, এক জায়গায় থাকে, সেটা তাহলে কি হবে, অ্যাবাভ হবে। যেমন দেখো we heard a noise in the apartment above ours, অর্থাৎ আমাদের বাসার উপরের বাসায় আমরা শব্দ শুনতে পাই বা খুব শব্দ পাই। তাহলে এই ব্যাপারটা কি, এখানে শব্দটা তো আসতেছে যে অ্যাপার্টমেন্ট থেকে, সেটা তো স্ট্যাটিক, সেটা তো একটা স্থিতিশীল জায়গা, তাই না। আবার খেয়াল করো he opened a cupboard above the sink, অর্থাৎ সে সিঙ্কের উপরে একটা কাপবোর্ড সেট করছে। হ্যাঁ সিঙ্কটার উপরে যে আছে, আমরা যে বলি না বাসার মধ্যে যেই আলমিরার মতো দেয় না কাপটা রাখার জন্য, এখন যে কাপবোর্ডটা দিছে ওইটা কি চলে যাচ্ছে, এটা কি হাঁটতেছে না, এটা কি উড়তেছে না, কাপবোর্ডটা কিন্তু সেট আপ, কাপবোর্ডটা সেট করে ফেলছে যেখানে কাপটা রাখবে, গ্লাস টাস রাখবে। তার মানে খেয়াল করো এইসব ক্ষেত্রে আমি কি ইউজ করবো, অ্যাবাভ। যেমন ধরো আমরা যদি বলি যে there is a bright light, খুব উজ্জ্বল লাইট above my head, আমার মাথার উপরে, তাহলে কি বলবো, above my head।
তাহলে এই ক্ষেত্রে ধরো তো, এই ক্ষেত্রে লাইটটা কি উঠতেছে, লাইটটা কি মুভ করতেছে না, লাইটটা হচ্ছে আমার মাথার উপরে সেট আপ অবস্থায় আছে, রাইট? কি বলবো, দেয়ার ইজ এ ব্রাইট লাইট অ্যাবভ মাই হেড, আমার মাথার ঠিক উপরে একটা উজ্জ্বল লাইট আছে। তাহলে অ্যাবভ তখন ইউজ করবো যখন কোনো একটা কিছু উপরে আছে বাট সেটা মুভেবল না বা মুভিং সিচুয়েশনে নাই, বা সেটা চলতেছে না, চলে যাচ্ছে না, হেঁটে চলে যাচ্ছে না। আচ্ছা, তার মানে সেট জিনিসটা ধরো এইখানে ফ্যান লাগাই রাখছি, হ্যাঁ ফ্যানটা ঘুরতেছে কিন্তু ব্যাপার না, বাট ফ্যান তো চলে যাচ্ছে না, যে ডানে চলে যাচ্ছে একবার, বামে চলে যাচ্ছে একবার। তাহলে ফ্যান উপর থেকে ঘুরলেও সে কিন্তু একটা জায়গায় থেকেই কিন্তু ঘুরতেছে, তাহলে ওইটাও কি হবে, অ্যাবাভ হবে। অপর দিকে একটু খেয়াল করি, তবে সংখ্যার পূর্বে আবার অ্যাবাভ হবে না। ধরো তার বয়স 10 বছরের উপরে, উপরে বোঝাচ্ছে, কিন্তু সংখ্যা যদি বসাই সেখানে অবভিয়াসলি ওভার লিখতে হবে। যেমন দে পেইড আউট ওভার 3 মিলিয়ন পাউন্ডস, তারা প্রায় 3 মিলিয়নের উপর টাকা খরচ করছে। তাহলে সংখ্যা যখন বলছি সেই উপরে বোঝাতে বা কোনো কিছু বেশি বোঝাতে আমরা অ্যাবাভ ইউজ করা থেকে বিরত থাকবো, ওভার ইউজ করব। সংখ্যা বোঝালে অবভিয়াসলি ওভার। যেমন ধরো আমরা বলতে পারি যে বয়েজ over 18 are considered adults. Okay? তাহলে 18 বছর ঊর্ধ্বের ছেলেদেরকে কি বলা হয়, যুবক বলা হয়, মেয়েদেরকে যুবতী বলা হয়। এইবার আসি আমরা ওভারের ব্যবহারটা। ঠিক অ্যাবাভ এর একদম বিপরীত সিনারিও চিন্তা করো, তাইলে আমরা ইউজ করতে পারবো কি, আমরা ওভার পেয়ে যাব। যেমন কোনো কিছুর উপরে কিছু আছে কিন্তু সেই জিনিসটা গতিশীল। আচ্ছা, এইখানে যদি চিত্রটা একটু দেখো, এই যে পুরো শহরটা, পুরো শহরের উপর দিয়ে একটা বিমান যাচ্ছে, তাহলে উপরে বোঝাচ্ছে ঠিক, কিন্তু এই যে বিমানটা সেটা তার স্থিতিশীল অবস্থানে, সে কি গতিশীল অবস্থায় আছে, রাইট? সে চলে যাচ্ছে, তাহলে সে উপরে থাকা অবস্থায় মুভিং সিচুয়েশন। তাহলে এই যে তার মুভিং সিচুয়েশনটা, এইটাকে আমরা কি বলবো, ওভার। দ্য প্লেন ইজ গোয়িং অথবা ফ্লাইং ওভার দ্য সিটি। তাহলে এটা এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। তাহলে এই বিমানটি পুরো শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে এটা মুভিং সিচুয়েশন, এটা এক জায়গায় স্থির না। আ প্লেন ফ্লু ওভার দ্য সিটি, তাহলে এটা পাস্টে ইউজ করছি, যে একটি বিমান পুরো শহরের উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড, স্পেলিংটা একটু ভুল আছে, দ্য বার্ড হ্যাজ ফ্লোন ওভার হার হেড, অর্থাৎ পাখিটা তার মাথার উপর দিয়ে গেল। তার মানে এইখানে পাখি কি, পাখি তো সে চলমান অবস্থায় চলে গেছে, উপর দিয়ে গেছে বা চলে গেছে, সেটা স্থির অবস্থায় নাই। তাহলে এক্ষেত্রে কি ইউজ করবো আমরা, ওভার। যেমন আমি যদি বলি যে দ্য ক্রো হ্যাজ জাস্ট, পাখিটা এই মাত্র হ্যাজ জাস্ট ফ্লোন ওভার মি, তাহলে পাখিটা এই মাত্র আমার উপর দিয়ে গেল, মাথার উপর অথবা আমার উপর দিয়ে, তাহলে পাখিটা এই মাত্র আমার উপর দিয়ে উড়ে গেল, অর্থাৎ কাকটা আমার উপর দিয়ে উড়ে গেল, তাহলে এটা মুভিং সিচুয়েশন। ওকে, তাহলে যদি স্ট্যাটিক থাকে, জিনিসটা স্থির থাকে, তাহলে কি হবে, সেটাকে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাবাভ, আর যদি এটা গতিশীল অবস্থায় থাকে তাহলে ইউজ করবো হচ্ছে আমরা ওভার। ওকে, এই চিত্রটা দেখলে আশা করছি অ্যাবাভ এবং ওভারের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা ক্লিয়ার হবা। যেমন দেখো এইখানে কনফিউশনটা কি দাঁড়ায়, যে ভাইয়া ফ্যানটা তো চলমান, তাই না? এখন ফ্যান চলমান হলো, সেটা তো চলে যাচ্ছে না, এটা এক জায়গায় থেকেই ঘুরতেছে, ওইটা সমস্যা নাই। তাহলে আ মুভিং ফ্যান কি হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাবাভ এর এক্সাম্পল। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি, এই জায়গায় এটা মিন করা হচ্ছে অ্যাবাভ কে। অপরদিকে আ ফ্লাইং বার্ড, সেটা তো এক জায়গায় না, সে উড়ে চলে যাচ্ছে, তাই না? মানুষের উপর দিয়ে, পুকুরের উপর দিয়ে, নদীর উপর দিয়ে। তাহলে এই জায়গায় যেহেতু এটা চলমান অবস্থা, তাহলে সেটা কি হবে, এটা হবে হচ্ছে ওভার। ঠিক আছে, ওকে, সবকিছু ক্লিয়ার। আমরা আমাদের প্রিপোজিশনের প্রথম পার্টের জন্য যা যা জিনিস ছিল আমরা সেগুলো ক্লিয়ার করেছি। প্রিপোজিশনের উপর আরো বিস্তারিত আরো একাধিক ক্লাস আসবে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই আমরা শেষ করছি। আশা করছি ক্লাসটি তোমাদেরকে উপকার দিবে, তোমাদের উপকারে আসবে এবং তোমাদের প্রিপোজিশন সহ ইংরেজি গ্রামার শেখার যে টেস্টটা, মজাটা, সেটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আর এই ক্লাসের পিডিএফটা তোমাদের অনেকেরই লাগতে পারে, প্রয়োজন যদি হয়, তাহলে এই ক্লাসের পিডিএফটা একদম হাতে দাগানো লেখা পিডিএফটা তোমরা ইংলিশ উইনার যে ইউটিউব চ্যানেলে
ভিডিওটা, সেই ভিডিওটার যে ক্যাপশন লিঙ্কে আছে, ক্যাপশনে অথবা তোমরা এটার প্রথম কমেন্টে তোমরা এই ভিডিওটার লিঙ্ক পাবা। সো আবারও বলছি, তোমরা যদি টি শার্ট অন করতে চাও তাহলে অবশ্যই তোমরা নোট সাবমিশন যে কন্টেস্ট আছে সেটাতে অংশগ্রহণ করবা। পুরো প্রিপোজিশন টপিকটার উপরে, শুধু এই লেকচার না, প্রিপোজিশনের আরো একটা বা দুইটা লেকচার আসবে, ওই লেকচারগুলো একসাথে কাউন্ট করে তোমরা প্রিপোজিশনের যতটা লেকচার নেই সেগুলো একসাথে লিখে কিন্তু নোট দিতে হবে, শুধু এই লেকচারটা না। তাহলে প্রিপোজিশনের টোটাল 2টা বা 3টা লেকচার হলে সেটার উপরে তোমরা কি করবা, এই যে ইংলিশ উইনার স্টুডেন্টস কমিউনিটি, এই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে সেখানে নোটগুলো সাবমিট করবা এবং এই হ্যাশট্যাগ গুলো ইউজ করবা। তাহলে তোমরা পেয়ে যেতে পারবে ইংলিশ উইনারের একটি সুন্দর টি শার্ট। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথেই থাকবে। আর ক্লাসগুলো যদি মনে হয় যে উপকারে আসছে, ক্লাসগুলোর মাধ্যমে ইংরেজি গ্রামারকে আরো জীবন্তভাবে শেখা যাচ্ছে, তাহলে তোমার বন্ধুদের কাছে ক্লাসটিকে শেয়ার করার জন্য বলবো। এবং তোমার যেই বন্ধুরা ইংরেজি শেখে না তাদেরকে এই চ্যানেলটি, এই গ্রামার উইনার এই সিরিজটিকে রেফার করার কথা বলবো, যেন তোমার বন্ধুরা যেন ইংরেজি গ্রামারকে ভয় না পেয়ে বরং আরো মজা নিয়ে শিখতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।